এর থেকে আমাদের শুরু হলো মিশন ডব্লিউবিসিএস। এখন ডব্লিউবিসিএস এ যেটা মেন পার্ট সেটা হচ্ছে ইকোনমিক এবং পলিটি। এই দুটো বিষয়ের ওপরে না ফোকাস না রাখলে তোমার কিন্তু প্রিলিমিনারি কেন মেন ক্লিয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর সত্যি কথা বলতে বাংলায় এমন কোনো ভালো ইউটিউব চ্যানেল নেই যেখানে তুমি ইকোনমিক্সটাকে খুব ইজিলি সহজ সরল ভাষায় বুঝবে। তো এই কারণে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কী হয় না ইকোনমিক্সটাকে প্রথম থেকে অ্যাভয়েড করা শুরু করে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলো তো যেহেতু ছোটোবেলাকার সাবজেক্ট, বরাবর পড়ে আসা একটা বিষয়, সেই কারণে সেই জায়গাগুলোয় ফোকাস এরিয়া বেশি থাকে। বাট ইকোনমি আর পলিটি যাদের গ্র্যাজুয়েশন লেভেলে থাকে না তারা এই দুটো সাবজেক্টকে অ্যাভয়েড করতে থাকবে বা মুখস্থ আকারে করে নেয় কিছু কোশ্চেন। বাট সেটা আমরা করব না। আমরা কি করব, ইকোনমিক্সটাকে একদম প্রথম থেকে ভালোভাবে বুঝে নেব। আর এর একটা সুবিধা হচ্ছে একবার যদি তুমি বুঝে যাও, কোশ্চেনের লেভেল যাই হোক না কেন তুমি কিন্তু ভালো সঠিক অ্যান্সার করে আসতে পারবে। তো চলো কেমনভাবে আমরা পড়বো একটু আগে বলে রাখি। সেটা হচ্ছে আমরা এমসিকিউ ধাঁচে পড়বো, কিন্তু এমসিকিউগুলোকে এক্সপ্লেন করে করে বুঝবো, যাতে ঘুরিয়ে ফিরিয়ে যে অ্যাঙ্গেল থেকেই কোশ্চেন আসুক না কেন আমরা সঠিক অ্যান্সার করে আসতে পারি। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, ইকোনমিক্স ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ। ইকোনমিটা কোন বিষয়ের সঙ্গে প্রাইমারি যুক্ত বা কনসার্ন কোন বিষয়ের উপর? অপশানগুলো দেখো, এ ওয়েলথ, বি ওয়েলফেয়ার, সি স্কারসিটি অ্যান্ড চয়েস, আর ডি হচ্ছে মানি। সঠিক অ্যান্সারে যাওয়ার আগে আমরা একটু বিষয়টা বুঝে নেব। দেখো, ইকোনমিক্স হলো সেই বিষয় যা শেখায় মানুষ কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে তাদের চাহিদা ও চাওয়া মেটায়। লিমিটেড রিসোর্স ব্যবহার করতে হবে কিন্তু তোমার ডিম্যান্ডটা যেন ফুলফিল হয়, এই হচ্ছে মেন কথা। এখন অর্থনীতি হলো টাকা, সম্পদ, উৎপাদন, বন্টন ও খরচ নিয়ে পড়াশোনা। এটি বোঝায় মানুষ, প্রতিষ্ঠান এবং সরকারের সম্পদ ব্যবহার ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। উদাহরণ যেমন কি বলা যায়, কোনো কোনো পণ্য উৎপাদন করা, দাম নির্ধারণ করা, আয় ও ব্যয় পরিচালনা করা, পুরোটা কিন্তু ইকোনমিক্সের পার্ট। এখন মূল লক্ষ্য, এই যে লাইনটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এখান থেকে কোশ্চেন যেমন আসুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে হলেও তুমি সঠিক করতে পারবে। সবসময় মনে রাখবে, সীমিত সম্পদ থেকে সর্বোত্তম সুবিধা পাওয়া। লিমিটেড রিসোর্স থেকে তোমার ডিম্যান্ড ফুলফিল করতে হবে, এই হচ্ছে ইকোনমিক্সের মেন কথা। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? ইকোনমিক্স ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ স্কারসিটি অ্যান্ড চয়েস, এটা হবে সঠিক অ্যান্সার। তো সেকেন্ড কোশ্চেন কি বলছে, মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ। দেখো, ইকোনমিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। এখন এখানে যেহেতু মাইক্রো ওরিয়েন্টেড কোশ্চেনটা আছে আমরা এটা বুঝে নেবো আগে। তো এ অপশানগুলো দেখো, ন্যাশনাল ইনকাম, বি জেনারেল প্রাইস লেভেল, সি ইন্ডিভিজুয়াল ইউনিটস অফ দ্য ইকোনমি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। এর সঠিক অ্যান্সার বোঝার আগে আবার এক্সপ্লেনেশনটা বুঝে নেব। মাইক্রো ইকোনমিক্স হলো অর্থনীতির সেই শাখা যা ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করে। আরও ভালো করে বললে, এটি দেখায় মানুষ বা কোম্পানি কিভাবে পণ্য ও সেবা কিনে, বিক্রি করে এবং সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ছোট আকারের অর্থনৈতিক সমস্যা ও বাজারের আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে মাইক্রো মানে বোঝা গেল ছোট আকারের, সেখানে হচ্ছে মাইক্রো। তাহলে যখন আমি ম্যাক্রো বলছি, ম্যাক্রো মানে নিশ্চয়ই বড় জিনিসপত্র হবে, যেখানে বড় বাজার, বড় অর্থনৈতিক লেনদেন যুক্ত, সেটাকে বলবো ম্যাক্রো। আর ছোট হলে তাকে বলবো মাইক্রো। এখন মাইক্রো ইকোনমিক্সের উদাহরণ যদি বলা যায় তাহলে কী হবে, একটি দোকানের দাম ঠিক করা, কোনো একটা দোকানের দাম ঠিক করা, কোম্পানির উৎপাদন কত হবে সেটা নির্ধারণ করা, মানে সকল ছোট ছোট বিজনেস, ছোট ছোট ব্যবসা, এইগুলোর ওপরে ফোকাস এরিয়া হচ্ছে মাইক্রোর। আর ম্যাক্রোর হচ্ছে বড় কিছু, লার্জার কিছু সেখানে যুক্ত থাকবে। মুখ্য বিষয় কি হবে এর, চাহিদা ও সরবরাহ, মূল্য নির্ধারণ আর বাজারের প্রতিযোগিতা, এই তিনটে এর মুখ্য বিষয় বা মূল বিষয়। তাহলে কোশ্চেন নাম্বার 2, মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ, অ্যান্সার কী হবে? ইন্ডিভিজুয়াল ইউনিট অফ দ্য ইকোনমি, ছোট ছোট নিজস্ব ইউনিট যেটা ইকোনমিক্স সঙ্গে যুক্ত, সেটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। কোশ্চেন 3 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফ্যাক্টর অফ প্রোডাকশন। কোশ্চেন উত্তর দেওয়ার আগে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবে, ইজ নট বলা আছে, কোনটা ফ্যাক্টর নয়। অপশানগুলো দেখো, এ ল্যান্ড, বি লেবার, সি ক্যাপিটাল, ডি মানি।
তো আবার সেই উত্তর বোঝার আগে এক্সপ্লেনেশনটা বুঝে নেব। ফ্যাক্টর অফ প্রোডাকশান, কোন জিনিসগুলোকে ফ্যাক্টর অফ প্রোডাকশানের মধ্যে ইনক্লুড করা হয়, সেটা হলো মূল উপাদান কী কী আছে? সম্পদ যা ব্যবহার করে কোনো পণ্য বা সেবা উৎপাদন করা হয়। তাহলে এর মেন চারটে ফ্যাক্টর, প্রধান চারটে উপাদান কি কি? এক নম্বর হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনারশিপ। ল্যান্ডের মধ্যে কোনগুলো ইনক্লুডেড? দেখো, খনিজ, লবণ আর বন, এগুলো হচ্ছে ল্যান্ডের। লেবারের ক্ষেত্রে মানুষের শ্রম আর দক্ষতা, ক্যাপিটালের ক্ষেত্রে যন্ত্রপাতি, কারখানা আর অর্থ, এন্টারপ্রেনারশিপে মানে উদ্যোক্তা, যেটা ব্যবসা পরিচালনা ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা। এই চারটে মেন কম্পোনেন্ট কিসের? ফ্যাক্টর অফ প্রোডাকশনের। কোনো পণ্য তৈরি করতে জমি, শ্রম, অর্থ এবং উদ্যোক্তার কাজে লাগে। এই চারটি উৎপাদনের উপাদান। তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশন যখন বলবে কি কি চারটে ফ্যাক্টর মনে রাখতে হবে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ, LLC, এই চারটে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ। এবারে কোশ্চেন যাই আসুক না কেন, দেখো তোমার কাছে এই অ্যান্সার করাটা কত ইজি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফ্যাক্টর অফ প্রোডাকশন বলেছে, নট বলে দিয়েছে। তাহলে এই চারটে ছাড়া যেটা আছে সেটাই হবে অ্যান্সার। তাহলে এর অ্যান্সার কি হবে? মানি। মানি কিন্তু ফ্যাক্টর অফ প্রোডাকশনের মধ্যে ইনক্লুড নয়। এরপরের কোশ্চেন 4 নম্বর কি আছে? ডিম্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ। দেখো, ইকোনমিক্সের দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ডিম্যান্ড আর একটা হচ্ছে সাপ্লাই। এই দুটোর ভিত্তি করে পুরো ইকোনমিক্সটা দাঁড়িয়ে আছে। এখন ডিম্যান্ড ইজ ডিফাইন্ড বাই বলেছে, এখানে ডিম্যান্ডটা কীভাবে ডিফাইন করা হয় সেটার উত্তর জানতে চেয়েছে। এ, ডিজায়ার ফর এ কমোডিটি, উইলিংনেস টু বাই, সি, এবিলিটি টু বাই, আর ডি হচ্ছে ডিজায়ার, এবিলিটি, উইলিংনেস টু বাই। তো আবার সেই অপশানটায় চলো দেখে কি আছে। ডিম্যান্ড হলো কোনো পণ্য বা সেবা নিশ্চিত দাম এবং সময়ে ক্রেতারা কতটা কিনতে চায় তার পরিমাণ। মানে ডিম্যান্ড হচ্ছে একটা পণ্যের দাম নিশ্চিত করা আছে, সেই সময়ে ক্রেতারা সেটা কতটা কিনতে চায় সেটার পরিমাণটার উপরে নির্ভর করছে ডিম্যান্ডটা কী হবে। মানুষ বা বাজারে যে পরিমাণ পণ্য বা সেবা কিনতে চায় তাকেই ডিম্যান্ড বলা হয়। মানে আমরা কোনো কিছু যখন কিনতে আগ্রহী হই সেই জিনিসটাকেই বলা হচ্ছে ডিম্যান্ড। এখন উদাহরণ যদি বলি, যদি বাজারে লেবুর চাহিদা বেশি হয়, মানুষ বেশি লেবু কিনতে চায়। দেখো, এটা সচরাচর আমরা বাজারঘাটে গিয়ে দেখেছি, খুব কোনো জিনিসের প্রচুর চলে এসছে বাজারে, তখন তার অটোমেটিক্যালি ডিম্যান্ড বাড়তে থাকে। কম চাহিদা মানে মানুষ কম কিনতে চায়, চাহিদা নেই মানে মানুষ কম কিনতে চাইছে। মনে রাখার বিষয় কি হচ্ছে, দেখো, ডিম্যান্ড শুধু ইচ্ছা নয়, সাথে ক্রয় ক্ষমতাও থাকতে হবে। শুধু তোমার মনের ইচ্ছায় ডিম্যান্ড কখনো ফুলফিল হবে না, সেক্ষেত্রে তোমার কেনার মতো সামর্থ্যও তো থাকতে হবে। তাহলে ডিম্যান্ডটা শুধু ইচ্ছা নয়, সাথে ক্রয় ক্ষমতা থাকতে হবে। এই লাইনটা কিন্তু মনে রেখো। এবার এর অ্যান্সার কি হবে? দেখো, এর অ্যান্সার কিন্তু এই চারটে অপশানই, মানে তিনটে অপশানই হবে। ডিটটা, ডেজায়ার, এবিলিটি আর উইলিংনেস টু বাই। কোনো জিনিসের ডিম্যান্ড কিভাবে আমরা ডিফাইন করব? একটা হচ্ছে মনের ইচ্ছা, আর একটা হচ্ছে ক্রয় ক্ষমতা, আমার সে থাকাটা হবে, আর মানে সেই ব্যাপারে আগ্রহী হওয়া। তিনটে জিনিস কিন্তু এখানে বাই হিসাবে কাজ করবে ডিম্যান্ডের জন্য। 5 নম্বর কোশ্চেন, ল অফ ডিম্যান্ড স্টেটস দ্যাট, কি বলছে? এ, ডিম্যান্ড ইনক্রিজ উইথ প্রাইস, বি, ডিম্যান্ড ডিক্রিজ উইথ প্রাইস, সি, প্রাইস অ্যান্ড ডিম্যান্ড মুভ ইন অপোজিট ডিরেকশন, ডি, ডিম্যান্ড রিমেন্স কনস্ট্যান্ট। এটা কিন্তু খুব বোঝার বিষয় আছে, না বুঝলেও অসুবিধা। ল অফ ডিম্যান্ড বলে যে যদি অন্য সব কিছু স্থির থাকে তাহলে কোনো পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে যায়। কি বললাম? যদি সব কিছু ঠিক থাকে তাহলে কোনো পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে যায়, আর দাম কমলে চাহিদা বাড়ে। জিনিসের দাম যখন বাড়ছে তার চাহিদা কিন্তু কমে যাবে, আবার দাম যখন কমছে চাহিদা বাড়ে। দেখো না, আমরা ওই বিগ বিলিয়ন ডেজ বলি, বিগ বিলিয়ন ডেজ ফ্লিপকার্টে হয় না? তো তখন কি হয়, জিনিসের দাম কমে যায়, আর কমে গেলেই তখন কিন্তু ডিম্যান্ডটা তার বাড়ে। আর যখনই অন্যান্য সময় বিগ বিলিয়ন ডেজ ছাড়া দামটা অনেক হাই হয়ে আছে, তার কিন্তু ডিম্যান্ড কমতে থাকে।
অবশ্যই তুমি বাজারে যাবে, কোনো জিনিসের দাম যখন দেখছো অন্যান্য সময়ের থেকে অনেক বেশি চলছে, তুমি অবশ্যই সেটা কিনবে না, চলে আসবে। কিন্তু এমন টাইমে গিয়ে দেখলে বাজারে যে অন্যান্য সময় যা দাম চলে তার থেকে এখন দামটা একটু কম, তাহলে কিন্তু তার চাহিদা অটোমেটিক বেশি হবে। উদাহরণ দেখো কি বলছে, যদি চালের দাম বাড়ে মানুষ কম চাল কিনবে, যদি চালের দাম কমে মানুষ বেশি চাল কিনবে। ন্যাচারাল, যেটা বললাম আমি। মনে রাখার বিষয় কি আছে, দাম আর চাহিদা বিপরীত সম্পর্কযুক্ত। তাহলে দাম, প্রাইস আর ডিম্যান্ড, এই দুটো হচ্ছে পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত। ব্যস্তানুপাতিক রিলেশন আছে এই দুটোর মধ্যে, প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে। তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে, ল অফ ডিম্যান্ড স্টেটস দ্যাট প্রাইস অ্যান্ড ডিম্যান্ড মুভ ইন অপোজিট ডাইরেকশন। প্রাইস আর ডিম্যান্ড দুটো হচ্ছে বিপরীত দিকে যাতায়াত করে, যেটা এই ছকটার মধ্যে বোঝালাম। দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। 6 নম্বরটা কি আছে, 6, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড মেজার। ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড মেজার, অপশানগুলো দেখো, এ চেঞ্জ ইন সাপ্লাই, বি চেঞ্জ ইন প্রাইস, সি রেসপন্সিভনেস অফ ডিম্যান্ড টু প্রাইস চেঞ্জ, আর ডি হচ্ছে কনজিউমার ইনকাম। ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইলাস্টিসিটি মানে কি, সংক্ষেপে বোঝো, টানা, কোনো জিনিসকে টেনে ধরা। তো ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হলো একটি পরিমাণ যা দেখায় পণ্যের দাম পরিবর্তন হলে তার চাহিদা কতটা পরিবর্তিত হয়। মানে একটা জিনিসের দাম আছে, তার তো দামটা কন্টিনিউ হয়, ওঠে, নয়, মানে পড়ে, এই দুটোই তো হয় কোনো জিনিসের। তো যে মানে এটা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বলছে যে কোনো পণ্যের দাম পরিবর্তন হলে তার চাহিদা কতটা পরিবর্তন হয়, সেটাই মেজারমেন্টের একটা এন্টিটি বলতে পারো। তো যদি দাম কিছুটা বাড়লে চাহিদা কমে, তাহলে সেটা কি বলে যে চাহিদা ইলাস্টিক। যদি দাম বাড়লেও চাহিদা কমে না, তাহলে চাহিদা কি হবে, ইন ইলাস্টিক। কোনো জিনিসের দাম বাড়লো, অবশ্যই তার চাহিদা, কোনো জিনিসের দাম কমে গেল তাহলে তার চাহিদা বাড়বে নিশ্চয়ই, সেটা হচ্ছে ইলাস্টিক হয়ে যাচ্ছে, টেনে ধরছে। আর যদি দাম বাড়লেও চাহিদা কমে না, কোনো জিনিসের দাম অনেক হাই হয়ে গিয়েছে তারপরেও কিন্তু তার চাহিদা কমছে না, যদি দাম বাড়লেও চাহিদা না কমে, সেটা হচ্ছে ইনইলাস্টিক। বোঝা গেল? এবারে উদাহরণটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইলাস্টিক হচ্ছে খাবারের রেস্টুরেন্টে খাবারের দাম বেশি হলে মানুষ কম কেনে। কোনো খাবারের দোকানে গেলে সেখানে রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি, সেই কারণে কী হলো, মানুষ কম কিনছে। কিন্তু ইনইলাস্টিকের ক্ষেত্রে কী হচ্ছে, দেখো, ওষুধের দাম বাড়লেও মানুষ কিনতেই হবে। মানে ওষুধ একটা এমন জিনিস যেখানে দাম যতই বাড়ুক না কেন, সেখানে কিন্তু মানুষকে কিনতেই হবে। এটা হচ্ছে ইনইলাস্টিকের ফর্মুলা। আর যখনই দাম কোনো জিনিসে বেড়ে যাচ্ছে, মানুষ কম কিনছে, এটা হচ্ছে ইলাস্টিকের ধারণা। ক্লিয়ার? এবারে এর উত্তরটা দেখো, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড মেজার কি করছে, রেসপন্সিভনেস অফ ডিম্যান্ড টু প্রাইস চেঞ্জ। রেসপন্সিভনেস অফ ডিম্যান্ড টু প্রাইস চেঞ্জ, এটা হবে এর সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন কি হচ্ছে, হুইচ মার্কেট হ্যাজ এ সিঙ্গেল সেলার। কোন মার্কেটে একমাত্র একজনই সেলার থাকে? অপশনগুলো দেখো, এ পারফেক্ট কম্পিটিশন, বি মনোপলি, সি অলিগোপলি, এবং ডি হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। তো মনোপলি জিনিসটা কি আগে বোঝো। মনোপলি হলো এমন এক বাজার পরিস্থিতি যেখানে কোনো একটি কোম্পানি বা ব্যবসা একাই কোনো পণ্য বা সেবার সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং তার কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বী থাকে না। যখন একটি পণ্য কেবল একটি কোম্পানি বিক্রি করে, তখন সেই কোম্পানিগুলি মূল্য ঠিক করে এবং বাজারে অন্য কেউ টক্কর দিতে পারে না। এটি মনোপলি। মনোপলি মানে বুঝতে পারছো, একাই বিজনেস করব, একাই সব কিছু করবো, আমার আর কোনো মার্কেটে কম্পিটিটর নেই, সেই সিচুয়েশানটাকে বলা হচ্ছে মনোপলি বিজনেস। এখন উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবে। দেখো, উদাহরণ কী হচ্ছে, যদি কোনো দেশে কেবল একটি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে, মানে আমি সকল পশ্চিমবঙ্গের জন্য যদি বলি WBSEDCL, তাহলে এই কোম্পানিটা তো একমাত্রই কোম্পানি যে পশ্চিমবঙ্গে ইলেকট্রিসিটি সাপ্লাই করছে, বা কলকাতার ক্ষেত্রে CESC, এরাই ইলেকট্রিসিটি সাপ্লাই করছে, এর কোনো কম্পিটিটার আছে? তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে মনোপলি বিজনেস করছে। বা শুধুমাত্র একটি কোম্পানি নেটওয়ার্ক সার্ভিস দেয়, বাট আগে যেটা হতো বিএসএনএল একমাত্র কোম্পানি যে নেটওয়ার্ক প্রোভাইড করতো। পরে তো এয়ারটেল এলো, ভোডাফোন এলো, ওদিকে জিও এলো,
এগুলো তখন কিন্তু এই বিএসএনএলের মনোপলি বিজনেসটাকে ভেঙে দিল। সে একা আর বিজনেস করতে পারছে না। এখন এই মনোপলি বিজনেসের কিছু সমস্যার জায়গা আছে। সমস্যার জায়গাটা কি? দাম বেশি হতে পারে। দেখো, সে একাই বিজনেস করছে, সে নিজেই ঠিক করবে কি দাম তার হতে পারে। সেখানে তো কোনো কম্পিটিটর নেই, দাম কমা বাড়ার কোনো জায়গাও নেই। বিকল্প কম থাকায় গ্রাহক সুবিধা কমে যায়। স্বাভাবিক, যখন বিএসএনএল ছিল তখন বিএসএনএল যাই তোমাকে অফার দিত তুমি সেটাই হ্যাপিলি গ্র্যান্ড করতে। কিন্তু এখন দেখো কত নেটওয়ার্ক হয়ে গেছে, তো সেখানে একটা মার্কেটে কম্পিটিশান চলে এসছে, যার ফলে মনো বিজনেসের কনসেপ্ট থেকে আমরা এখন ছড়িয়ে গিয়েছে ব্যাপারটা। তো গ্রাহক এখন চাইলে যে কোনো জায়গায় যে কোনোভাবে সুবিধা পেতে পারে। তো এর সঠিক অ্যান্সার কী হবে? হুইচ মার্কেট হ্যাজ এ সিঙ্গেল সেলার? এটা হচ্ছে অপশান বি হচ্ছে অ্যান্সার, মনোপলি। মনোপলি একমাত্র যেখানে সিঙ্গেল সেলার থাকে। কোশ্চেন 8 কি বলছে? ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড বাই। ন্যাশনাল ইনকামটা কার দ্বারা মেজার করা হয়? এ প্রোডাকশান মেথড, বি ইনকাম মেথড, সি এক্সপেন্ডিচার মেথড, আর ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তো এর সঠিক অ্যান্সার বুঝবো। ন্যাশনাল ইনকাম হলো একটি দেশের নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, নাগরিক এবং প্রতিষ্ঠান দ্বারা উৎপাদিত সব চূড়ান্ত পণ্য ও সেবার মোট আয়। যে দেশের সব মানুষ ও কোম্পানি মিলিয়ে যেটা আয় করেছে সেটাই ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম বলতে বোঝা যাচ্ছে যে আমাদের একটা দেশের সব মানুষ, সমস্ত মানুষ এবং যত কোম্পানি আছে সবাইয়ের মিলিত আয়টা হচ্ছে ইনক্লুডেড কোথায়? ন্যাশনাল ইনকামে। এখন গণনার ধরন কেমনভাবে ন্যাশনাল ইনকাম গণনা করা হয়? 1 নম্বর হচ্ছে ওয়েজেস মানে বেতন, রেন্ট বা ভাড়া, ইন্টারেস্ট সুদের আয়, আর প্রফিট হচ্ছে। এই 4টে জিনিস মিলিয়ে কিন্তু ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। কি কি? ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট। কোশ্চেন কিন্তু এখান থেকেও আসে যে কোনটা ইনক্লুড নয় ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের ক্ষেত্রে। তোমাকে কিন্তু মনে রাখতে হবে WRIP, এই 4টে টার্ম মনে রাখতে হবে, ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট। উদ্দেশ্য কি? দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা, দেশের কোন সিচুয়েশানে দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটা ন্যাশনাল ইনকামের মাধ্যমেই বোঝা যায়। নীতি নির্ধারণ ও পরিকল্পনা করা, কোনো নতুনত্ব নীতি আনতে গেলে বা কোনো প্ল্যান করতে গেলে সেক্ষেত্রে ন্যাশনাল ইনকামটা জানা দরকার। তো এর সঠিক অ্যান্সার কী হবে? ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড বাই অল অফ দ্য অ্যাবাভ, প্রোডাকশান, ইনকাম, এক্সপেন্ডিচার। 3টে জিনিসই কিন্তু এখানে ইনক্লুড আছে। কোশ্চেন 9 কি বলছে? জিডিপি ইনক্লুডস, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইনক্লুড করছে কোনগুলোকে? এ ট্রান্সফার পেমেন্টস, বি সেকেন্ড হ্যান্ড গুডস, সি ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস অনলি, আর ডি হচ্ছে ব্ল্যাক মানি। তো জিডিপি কি আমরা একটু বুঝে নেব। জিডিপি হলো একটি দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সব পণ্য ও সেবার মোট মান। একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত রকম পণ্য এবং সেবা, মানে যেটাকে আমরা সার্ভিস বলে থাকি, তার পুরো মানটাকে বলা হয় জিডিপি। এক দেশের সব দোকান, কারখানা, ফ্যাক্টরি, সার্ভিস, কৃষি প্রভৃতি মিলিয়ে যে পরিমাণ অর্থ বা মূল্য তৈরি হয় তাকেই জিডিপি বলা হয়। এই সহজ সরল ভাষাটাকেও লিখতে গেলে অনেকের সমস্যা হয়, মানে বোঝাতে গেলে। উদাহরণ দেখো, কোনো বছরে দেশজ উৎপাদিত সব গাড়ি, কম্পিউটার, ধান, দুধ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মোট মূল্য সমান জিডিপি। তাহলে জিডিপি বোঝা গেল একটা ভৌগোলিক সীমানার মধ্যে সব কিছু, এভরিথিংই ইনক্লুড করতে হবে, সেটাই হচ্ছে জিডিপি। কার্যকারক কি আছে? দেশের অর্থনৈতিক শক্তির পরিমাপ আর নীতি নির্ধারণে সরকারের সহায়তার তথ্য। তাহলে কোনো দেশের অর্থনীতি কেমন, সে দেশটা কি অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তার মেজারমেন্ট করার মানে একটা ইনস্ট্রুমেন্ট কি? জিডিপি। সেই দেশের জিডিপি কেমন। আর সরকার যখন কোনো কিছু নীতি নির্ধারণ করতে যায় সেক্ষেত্রে সে সবসময় কোনটা দেখে? জিডিপি। যে আমার ভৌগোলিক সীমানার মধ্যে মোট কত টাকা বা কত সার্ভিস আমার উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে আমার মেন স্ট্রেংথ অব ইকোনমি, সেটাই হচ্ছে জিডিপি। তো 9-এর অ্যান্সারটা কী হবে? জিডিপি ইনক্লুড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস অনলি, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস অনলি ইন এ টেরিটরি। এটা মনে রাখতে হবে একটা ভৌগোলিক সীমানার মধ্যে কিন্তু।
এই কোশ্চেনটা অনেকের খুব টাফ মনে হয়। টাফ কেন মনে হয় জানো? সেটা হচ্ছে না বোঝার জন্য। 10 নম্বর কোশ্চেন, জিএনপি ডিফার্স ফ্রম জিডিপি বাই। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ডিফার করছে, পার্থক্য হয় জিডিপি থেকে কোন জায়গাটায়? এ ডেপ্রিসিয়েশন, বি ইনডাইরেক্ট ট্যাক্সেস, সি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, আর ডি হচ্ছে সাবসিডিজ। প্রথমে আমরা জিডিপি আর জিএনপি একটু বুঝে নিই। দেখো, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবং জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একই ধরনের পরিমাপ হলেও পার্থক্য হলো, এই মেন পার্থক্যটা মনে রাখো তাহলে সুবিধা। জিডিপি হচ্ছে একটি দেশের সীমানার ভেতরে উৎপাদিত সব পণ্য ও সেবার মোট মান। একটি দেশের সীমানার ভিতরে উৎপাদিত সব পণ্য ও সেবার মান। আর জিএনপিটা কি? জিএনপিটা হচ্ছে জিডিপি প্লাস দেশের নাগরিকরা বিদেশ থেকে আনা আয় মাইনাস বিদেশিদের আয় যা দেশে আসে। তাহলে এখানে পার্থক্যটা বুঝতে পারছো? জিএনপিটা কিন্তু অনেক ব্রড কনসেপ্ট। সেটা হচ্ছে এখানে জিডিপি তো আছেই, দেশের নাগরিকরা বিদেশ থেকে আনা আয়, আমাদের দেশে যারা বিদেশে গিয়ে কাজ করছে তাদের যে আয় সেটাই কিন্তু এখানে ইনক্লুড হবে। আর বিদেশিদের আয় যা দেশে আসে এইটা কিন্তু মাইনাস করতে হবে, বিদেশিদের আয়টাকে জিএনপির মধ্যে ইনক্লুড করলে হবে না। তো জিএনপি মূলত দেশের নাগরিকদের আয়কে কেন্দ্র করে, আর জিডিপি হলো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদনকে কেন্দ্র করে। এই জায়গাটা বুঝে নাও যে জিএনপি মানে হচ্ছে আমাদের দেশের নাগরিকরা যেটা আয় করছে, আর জিডিপিটা কি? সেটা হচ্ছে তার একটা সীমানা আছে, সেখানে কিন্তু মানে বিদেশে যাওয়ার কোনো জায়গা নেই। জিডিপি হলো তাহলে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদনকে কেন্দ্র করে, আর জিএনপি হচ্ছে দেশের নাগরিকদের দ্বারা কেন্দ্র করে। দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কখনো ভুল হবে না। সংক্ষেপে পার্থক্যটা দেখো কিরম। জিএনপি ইজ ইকুয়ালস টু জিডিপি প্লাস নিট বিদেশি আয়, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। বাই হুম? বাই ইন্ডিয়ান, মানে আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি তাহলে ইন্ডিয়ান। তাহলে জিডিপি প্লাস নেট বিদেশি আয়, মানে যেটাকে আমরা বলছি নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে আয়। কোশ্চেন নাম্বার 11 কি হচ্ছে? ইনফ্লেশন রেফার্স টু। সবসময় আমরা শুনছি ইন্ডিয়ার এই ইনফ্লেশন হয়ে যাচ্ছে, ওই ইনফ্লেশন হচ্ছে, বাট ইনফ্লেশনটা কী সেটা বুঝতে হবে। অপশানগুলো দেখো, এ ফল ইন প্রাইসেস, বি রাইজ ইন প্রাইসেস অফ ওয়ান কমোডিটি, সি সাস্টেইনড রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল, আর ডি হচ্ছে ইনক্রিজ ইন ইনকাম। ইনফ্লেশন হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে সাধারণ জিনিসপত্রের দাম ক্রমেই বাড়তে থাকে। সোজা কথা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে ইনফ্লেশন বলছি। যখন আপনার পছন্দের খাবার, কাপড় বা অন্যান্য জিনিসের দাম বারবার বাড়ে এবং টাকা দিয়ে আগে যা কিনতে পারতেন এখন তা কম কিনতে পারেন, এটাই ইনফ্লেশন। মানে কোনো জিনিসের দাম আগে ছিল 10 টাকা, যত দিন যাচ্ছে প্রথমে 11 হলো, তারপরে 15 হলো, এইভাবে দিনের পর দিন বাড়তে থাকছে। তো বাড়ার সাথে সাথে অবশ্যই ক্রয় ক্ষমতা কমে যাবে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ইনকাম যদি ঠিকঠাক না থাকে তাহলে ইনফ্লেশনের জন্য যে দামটা বাড়ছে সেই জিনিসটাকে কিনতে গেলে কষ্ট হবে। তো অটোমেটিক্যালি ইনফ্লেশনের জন্য ডিমান্ড কিন্তু কমতে থাকে। তো কারণ হতে পারে কি কি? পণ্যের চাহিদা বেশি হওয়া, মানে এমন একটা জিনিসকে সবাই পিছু ধাওয়া করছে, সেই জিনিসটার চাহিদা যত বাড়ছে তার দাম তত বেড়ে যাচ্ছে। উৎপাদন খরচ বাড়া, মানে কোনো কিছু প্রোডাকশন করতে গেলে তার পিছনের যে কস্ট সেটা কিন্তু বাড়ছে, যার জন্য ইনফ্লেশন বাড়ছে। সরকারের নীতি বা বাজারে টাকা বেশি থাকা, সরকারের ভুলভাল নীতি কিছু অনেক সময় ইকোনমিক্সে ইনফ্লেশন ক্রিয়েট করে থাকে, বা বাজারে বেশি টাকা হয়ে গেলে, সাধারণ মানুষের হাতে প্রচুর টাকা পয়সা হয়ে গিয়েছে, এরকম সিচুয়েশনও তৈরি হলে কিন্তু ইনফ্লেশন হতে পারে। প্রভাব কি পড়ে? মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। অবশ্যই ইনফ্লেশনের জন্য যখন প্রাইস হাইক হয়ে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা তো কমে যাবেই, আর জীবনযাত্রায় খরচ বাড়ে, স্বাভাবিক। একটা আগে যখন ফ্যামিলির টোটাল হয়তো মাসিক খরচা যা ছিল, জিনিসপত্রের দাম বাড়ার জন্য সেগুলো তার কাটছাট করা যায় না, তো অটোমেটিক্যালি খরচও বেড়ে যাবে। এটাই হচ্ছে ইনফ্লেশনের একটা বাজে এফেক্ট বলতে পারো। তো ইনফ্লেশন রেফার্স টু, এর অ্যান্সার কি হবে? সাস্টেন রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল। জেনারেল প্রাইস লেভেল থেকে যখনই কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেটাই বলা হচ্ছে ইনফ্লেশন। এখন ইনফ্লেশনের ছোট ভাই চলে এসছে, সেটা হচ্ছে ডিফ্লেশন। তো পুরো উল্টো জিনিসটা ঘটে। কিভাবে? দেখো, ডিফ্লেশন মিন্স
এ রাইজ ইন প্রাইস, ফল ইন জেনারেল প্রাইস লেভেল, সি রাইজ ইন ইনকাম, আর ডি হচ্ছে ইনক্রিজ ইন মানি সাপ্লাই। তো ডিপ্লেশন হলো এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি যেখানে সাধারণ জিনিসপত্রের দাম ক্রমেই কমতে থাকে। কত ভালো না ডিপ্লেশন, জিনিসপত্রের দাম কমতে থাকছে। যখন বাজারে পণ্যের দাম কমে যায় এবং মানুষের ক্রয় ক্ষমতা থাকলেও তারা কম খরচ করছে, তাকে ডিপ্লেশন মানে ভাবো, মানুষের হাতে ক্রয় ক্ষমতা আছে, মানুষ কেনার মতো ক্যাপাবিলিটি রেখেছে, কিন্তু জিনিসপত্রের দামও কমছে, কিন্তু তারপরেও কিনছে না বা খরচ করছে না। সেক্ষেত্রে কি হয়ে যাবে? ডিপ্লেশন হয়ে যাবে। ওর উল্টো ইনফ্লেশন হচ্ছিল, জিনিসপত্রের দাম বাড়ছিল, তাই মানুষ কিনতে পারছিল না। আর এখানে বলছে কি, জিনিসের দাম কমছে, মানুষের হাতে ক্রয় ক্ষমতা আছে, তারপরেও খরচ করছে না, তাহলে সেটা কি বলবো? ডিপ্লেশন। বোঝা যাচ্ছে ইকোনমিক্স? এর কারণ কি হতে পারে? দেখো, পণ্যের অতি সরবরাহ, প্রচুর জিনিসপত্র চলে এসছে বাজারে, কেনার মতো আর লোকজন নেই, কি হবে? পচে নষ্ট হবে। চাহিদা কমে যাওয়া, কোনো জিনিস এখন ফুলকপি 20, 30, 40 পিস পড়ছে, দুদিন পরে যখন 5 টাকা 10 টাকা হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে, কারণ চাহিদা কমে যাবে, আর কেউ খাবে না শীত চলে গেলে। অর্থনীতির ধীর গতি, যখন অর্থনীতি স্লো ডাউন হয়, স্লো গ্রোথ রেট চলে, তখন এই ডিপ্লেশন কাজ করে। সমস্যা কি হতে পারে? দাম কম থাকলেও ব্যবসায়িক লোকজন লাভ করতে পারে না, বেকারত্ব বেড়ে যায়। দাম কম আছে, লোকজন কিনছে না, তাহলে কি হবে? ব্যবসার ঘাটতি হবে, ব্যবসায় ক্ষতি হতে থাকবে। তো তার ফলে কি হবে? বেকারত্ব বেড়ে যাবে। ডিপ্লেশনের জন্য তাহলে কি বাড়ে? বেকারত্ব বাড়ে। এখন এর সঠিক অ্যান্সার কি হবে? ফল ইন জেনারেল প্রাইস লেভেল। জেনারেল প্রাইস লেভেল থেকে যখন কোনো জিনিসের দাম কমে যায়, সেই সিচুয়েশনটাকে বলা হয় ডিপ্লেশন। কোশ্চেন 13 কি বলছে? স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন ইজ এ সিচুয়েশন অফ। আচ্ছা, এই ক্লাসের মাঝখানে একটা কথা বলি, যে কোশ্চেনগুলো এমসিকিউ আকারে করাচ্ছি, কোনোটাই বিসিএস এর বাদ দেওয়ার মতো কিন্তু নয়। বিসিএস এর প্রিলিমিনারি কেন মেনে আসা কোশ্চেন বা আসতে পারে এরম ধরনেরই কোশ্চেন, আর এরমভাবেই তোমাকে ইকোনমিক্স বুঝতে হবে। তো তোমরা যদি চাও যে ইকোনমিক্সের মতো অন্যান্য সাবজেক্টগুলো ঠিক এই প্রসেসে, মানে এমসিকিউ ধাঁচে বাট উইথ এক্সপ্লেনেশন যদি করাতে বলো, তো আমরা চেষ্টা করব সেই সাবজেক্টগুলোর ওপরেও করানোর। তো চলো এই কোশ্চেনটা দেখে নিই। স্ট্যাগফ্লেশন ইজ এ সিচুয়েশন অফ এ ইনফ্লেশন অনলি, বি আনএমপ্লয়মেন্ট অনলি, সি ইনফ্লেশন উইথ আনএমপ্লয়মেন্ট, আর ডি হচ্ছে ইকোনমিক গ্রোথ। স্ট্যাগফ্লেশন হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে একসাথে ঘটে, কোন তিনটে জিনিস একসাথে ঘটে? দাম বেড়ে যায়, মানে ইনফ্লেশনও থাকবে, অর্থনৈতিক বৃদ্ধি থেমে যায় বা খুব কম হয়, স্ট্যাগনেশন যেটাকে বলছি, মানে থেমে যাওয়া, রুদ্ধ হয়ে যাওয়া, আর বেকারত্ব বেড়ে যায়, আনএমপ্লয়মেন্ট। তাহলে তিনটে জিনিস স্ট্যাগফ্লেশনের সঙ্গে ইনক্লুডেড। কি? এক, ইনফ্লেশন; 2 নম্বর হচ্ছে স্ট্যাগনেশন; আর 3 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই তিনটে জিনিস একসাথে মিলে হয় স্ট্যাগফ্লেশন। দাম বেড়ে যায়, অর্থনৈতিক বৃদ্ধি থেমে যায় বা খুব কম হয়, আর বেকারত্ব বেড়ে যায়। তাহলে দেশের অর্থনীতি ঠিক মতো বাড়ছে না, মানুষ কাজ পাচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়তেই থাকে, কাজ নেই, মানুষ কাজ পাচ্ছে না, দেশের অর্থনীতি ঠিক মতো বাড়ছে না, অথচ জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে? এই অবস্থাটাকেই বলা হয় স্ট্যাগফ্লেশন। বোঝা গেল? স্ট্যাগফ্লেশন যদি এখন তোমাকে জিজ্ঞেস করে, তুমি জলের মতো বলে দিতে পারবে। কেন এটি সমস্যা? সমস্যার কারণটা কি? কারণ দাম কমাতে গেলে কাজের সুযোগ কমে যায়। কোনো জিনিসের দাম কমাচ্ছ, তাহলে তো কাজের সুযোগ কমে যাবেই, আর কাজ বাড়াতে গেলে দাম আরও বাড়তে পারে। দুটো একসাথে সামলানো কঠিন। জিনিসটা বুঝে নাও, দাম কমাতে গেলে কাজের সুযোগ কমে যায়, আর কাজ বাড়াতে গেলে দাম আরও বাড়তে পারে। কাজ বাড়তে গেলে কি করতে হবে? অটোমেটিক্যালি তোমার দাম বাড়াতে হবে না, তবে তো কাজ বাড়বে। তো এই দুটো একসাথে সামলানো কঠিন, কিন্তু কাজের সঙ্গে এই টাকার সম্পর্ক, দামের সম্পর্ক, এই রিলেশনটা একটু ডিফিকাল্ট। তো স্ট্যাগফ্লেশন ইজ এ সিচুয়েশন অফ, এর সঠিক অ্যান্সার কী হবে? ইনফ্লেশন উইথ আনএমপ্লয়মেন্ট। ইনফ্লেশন উইথ আনএমপ্লয়মেন্ট। এখানে যদি স্ট্যাগনেশনও থাকতো অপশানে, সেটাও কিন্তু হতো, কারণ আমি বলে দিয়েছি স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশন, স্ট্যাগনেশন এবং আনএমপ্লয়মেন্ট তিনটের একসাথে মিলিত রূপ হচ্ছে স্ট্যাগফ্লেশন।
নম্বর কোশ্চেনটা খুব ইজি। দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক বা কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনটা? এ এসবিআই, বি নাবার্ড, সি আরবিআই, ডি হচ্ছে সেবি। তোমাদের একটা ছোট্ট কাজ দেওয়া থাকলো, এসবিআই, নাবার্ড, আরবিআই, সেবি, চারটে ডেট অফ এস্টাবলিশমেন্ট, ডেট অফ এস্টাবলিশমেন্ট আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কবে এরা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সবাই জানো। বাট আরবিআই এর কাজটা একটু ছোট্ট করে দেখে নাও, দেশের মৌদ্রিক নীতি নিয়ন্ত্রণ করে। মৌদ্রিক নীতি কি গো? মনিটারি পলিসি। মনিটারি পলিসি কে করে? আরবিআই। নোট ও কয়েন জারি করে। ব্যাঙ্কগুলোর কাজকর্ম নিয়ন্ত্রণ ও তদারকি করে। অন্যান্য ব্যাংক মানে দেশের অন্য ব্যাঙ্কগুলো যে কাজকর্ম করছে তাকে তদারকি করে কে? আরবিআই। আর দেশের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। দেশে ভুলভাল ইনফ্লেশন হয়ে গেল তো সেটাকে নিয়ন্ত্রণ করে কে? আরবিআই। আর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে, মানে টালমাটাল অবস্থা হলে দেশের অর্থনীতি সেটা যাতে স্টেবল থাকে সেই দিকটা কিন্তু আরবিআই দেখে। আরবিআই হলো ভারতের প্রধান ব্যাংক যা পুরো দেশের ব্যাংক ব্যবস্থা ও টাকার জোগান নিয়ন্ত্রণ করে। তো সেন্ট্রাল ব্যাংক তাহলে কোনটা? এটা হচ্ছে আরবিআই। আর একটা খুব বোঝার মতো জিনিস যেটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসেই, সেটা হচ্ছে রেপো রেট। কোশ্চেন নাম্বার 15, এ রেট অ্যাট হুইচ ব্যাংক লেন্ড টু আরবিআই, বি রেট অ্যাট হুইচ আরবিআই লেন্ড টু ব্যাংকস, সি ডিপোজিট রেট, আর ডি হচ্ছে সেভিংস রেট। তো রেপো রেটটা জিনিসটা কি বুঝে নেবো? রেপো রেট হলো সেই সুদের হার যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক আরবিআই থেকে ঋণ নেয়। কারা ঋণ নিচ্ছে? ধরো এসবিআই, পিএনবি, এরা ঋণ কার কাছ থেকে নিচ্ছে? আরবিআই এর কাছ থেকে। যে রেটে ঋণটা নিচ্ছে সেই রেটটাকে বলা হয় রেপো রেট। তাহলে রেপো রেট হচ্ছে দেশের অন্যান্য ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে ঋণ নিচ্ছে সেটা হচ্ছে রেপো রেট। মানে ব্যাংকের কাছে টাকা কম হলে তারা আরবিআই এর কাছ থেকে ঋণ নেয়। কোনো ব্যাংক সে কোনো একটা প্রবলেমের মধ্যে পড়েছে, তার টাকার দরকার, সে কার কাছ থেকে টাকা নেবে? সে আরবিআই এর কাছ থেকে ঋণ নেবে। এই ঋণের ওপর যে সুদ দিতে হয় সেটাই রেপো রেট। তাহলে ব্যাংক আরবিআই অন্যান্য ব্যাংকে যে হারে সুদ মানে ঋণ দিচ্ছে তার যে সুদের হার যে সুদের হারে ঋণ দিতে হয় সেটাই হচ্ছে রেপো রেট। কেন ব্যবহার করা হয়? বাজারে টাকার যোগান বাড়ানো বা কমানোর জন্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। দুটো কারণে রেপো রেট ব্যবহার করা হয়, বাজারে টাকার যোগান বাড়ানো বা কমানোর জন্য আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। উদাহরণ, রেপো রেট কমলে ব্যাংক সস্তায় ঋণ পায়, স্বাভাবিক। তুমি ঋণ নিচ্ছ, তার উপরে যদি ঋণের পরিমাণটা মানে ইন্টারেস্ট রেটটা যদি কম হয় তাহলে তুমি সেক্ষেত্রে ঋণ বেশি নিতে পারবে। রেপো রেট কমলে ব্যাংক সস্তায় ঋণ পেয়ে যাবে, মানুষও কম সুদে ঋণ পায়। রেপো রেট বাড়লে কী হয়? ঋণ নেওয়ার ব্যয়বহুল হয়ে যায়। অবশ্যই ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে তো তোমার সেটা আগের থেকে ব্যয়বহুল হয়ে যাবে না, তো বাজারে টাকা কমে যায়। ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে কী হবে? বাজারে টাকা কমে যাবে। ইন্টারেস্ট কমিয়ে দিলে কী হবে? বাজারে টাকা বেড়ে যাবে। কোশ্চেন নাম্বার 16 দেখবো, রিভার্স রেপো রেট। রেপো রেট পড়লাম, এবারে রিভার্স পড়তে হবে, তার উল্টো। তাহলে রিভার্স রেপো রেট হলো সেই সুদের হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে টাকা ধার নেয়। এবারে আরবিআই নিজে ধার নিচ্ছে কাদের কাছ থেকে? অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তার কাছ থেকে। তো ব্যাংকগুলো যখন তাদের অতিরিক্ত টাকা আরবিআইয়ের কাছে জমা রাখে তখন আরবিআই যে সুদ দেয় সেটাই রিভার্স রেপো রেট। মানে কোনো ব্যাংক এসবিআই বা পিএনবি এরা যখন অতিরিক্ত টাকা তাদের এক্সেস মানি আরবিআইয়ের কাছে জমা করছে তখন আরবিআই যে সুদ দিচ্ছে তাদের জমা রাখার জন্য যে সুদটা প্রোভাইড করে সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। কেন ব্যবহার করা হয়? বাজারে টাকার পরিমাণ কমানোর জন্য আর ব্যাংকগুলোকে আরবিআইয়ের কাছে টাকা রাখতে উৎসাহ দেওয়ার জন্য। অবশ্যই আরবিআইয়ের কাছে ব্যাংকের টাকা যদি সুরক্ষিত থাকে, গচ্ছিত থাকে, তার তো একটা ইন্টারেস্ট পাচ্ছেই, প্লাস সেটা একটা ভালো ইকোনমিক্সের জন্য কিন্তু ভালো মানে সাইন যে আরবিআইয়ের কাছে অন্তত টাকাটা আছে। উদাহরণ, রিভার্স রেপো রেট বাড়লে ব্যাংকগুলো বেশি টাকা আরবিআইয়ের কাছে জমা রাখে, বাজারে টাকার যোগান কমে যায়। রিভার্স রেপো রেট যখনই বেড়ে
যখনই ব্যাঙ্কগুলো বুঝতে পারছে যে আমার রিজার্ভ ব্যাঙ্কের কাছে যদি আমি আমার টাকা গচ্ছিত রাখি এবং সেটার যদি ইন্টারেস্ট রেট বাড়ে, বেশি পাই আমি, তাহলে কেন রাখবো না? তাহলে যখনই ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা রেখে দিচ্ছে, ফলে কি হচ্ছে, মার্কেটে কিন্তু টাকার যোগান কমে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এটা একটা ব্যাকলগ বলতে পারো। তো 16 রিভার্স রেপো রেটের সঠিক অ্যান্সারটা কী হবে তাহলে? আরবিআই বরোয়িং রেট ফ্রম ব্যাংক। আরবিআই কার কাছ থেকে ধার করছে? যে ব্যাঙ্কগুলোর কাছ থেকে যে রেটে বা যে ইন্টারেস্টে টাকাগুলো ধার নিচ্ছে বা রাখছে নিজের কাছে, সেটাই হচ্ছে রিভার্স রেপো রেট। নাম্বার 17, মনিটারি পলিসি ইজ ফর্মুলেটেড বাই। মনিটারি পলিসিটা মানে এটাকে ফর্মুলেট করে কে বা কোন সংস্থা? এ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বি আরবিআই, সি পার্লামেন্ট, ডি হচ্ছে ফিনান্স কমিশন। তো মনিটারি পলিসিটা কি? অ্যাকচুয়ালি মনিটারি পলিসি হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক মানে ভারতে আরবিআই কর্তৃক প্রণীত নীতি, যার মাধ্যমে টাকার যোগান এবং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। বাজারে কতটা টাকা ঢালা হবে এবং কতটা টাকা ঋণ দেওয়া হবে, সেটা পুরোটাই মেনটেন্ড বাই আরবিআই, এবং এটাই হচ্ছে মনিটারি পলিসি। তাহলে আরবিআই মনিটারি পলিসিকে মেনটেন করে বা ফর্মুলেট করে। বাজারে টাকা বেশি থাকবে কি না, বাজারে টাকা বেশি থাকবে নাকি কম থাকবে, সুদের হার বাড়বে নাকি কমবে, এই সব বিষয় নিয়ন্ত্রণ করাই হলো মনিটারি পলিসি বা মৌদ্রিক নীতি। মনিটারি পলিসি তাহলে কি? বাজারে কত কি টাকা পয়সা থাকবে, তার সুদের হার কি হবে, সেটা কম হবে না বেশি হবে, পুরোটাই মেনটেন বাই আরবিআই, এবং এটাই আরবিআই এর মনিটারি পলিসি। উদাহরণ কি হলো? সুদের হার কমালে মানুষ বেশি ঋণ নেয়, সুদের হার বাড়ালে ঋণ নেওয়া কমে যায়। ন্যাচারাল ম্যাটার যে সুদের হার বাড়লে মানুষ বেশি ঋণ নেয়, বেশি ঋণ নিতে পারবে না, আবার সুদের হার যখনই কমে যাবে মানুষ বেশি ঋণ নেবে। এটা তো মনিটারি পলিসি ইজ ফর্মুলেটেড বাই, আর বলার দরকার নেই, এটা হচ্ছে আরবিআই। ভুল করবে না কখনো। মনিটারি পলিসি এটা অলওয়েজ রেফার করে কাকে? আরবিআইকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। তো মনিটারি পলিসি পড়লাম, এবার আমরা পড়বো ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি রিলেটস টু এ মানি সাপ্লাই, বি ব্যাঙ্কিং সিস্টেম, সি গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, আর ডি হচ্ছে ফরেন ট্রেড। তো ফিসকাল পলিসি জিনিসটা বুঝে নিই একটু ছোট্ট করে। ফিসকাল পলিসি হলো সরকারের এমন নীতি যার মাধ্যমে সরকার কর আদায় ও সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতি পরিচালনা করে। তাহলে সরকার মেনলি দুটো জায়গায় ফোকাস করে, একটা হচ্ছে কর আদায়, আর সেই করটাকে সঠিকভাবে ব্যয়, মানে ট্যাক্স প্লাস এক্সপেন্ডিচার। এই দুটো জিনিস কিন্তু জড়িয়ে আছে কিসের সঙ্গে? ফিসকাল পলিসির সঙ্গে। মানে সরকার কত কর নেবে আর কোথায় কত টাকা খরচ করবে, এই সিদ্ধান্তগুলোকেই ফিসকাল পলিসি বলা হয়। সরকারের দুটো কাজ, ট্যাক্স নেওয়া আর সেই ট্যাক্সের টাকা থেকে সরকারি ব্যয় করা। দুটো ইনক্লুড কিসের সঙ্গে? ফিসকাল পলিসির সঙ্গে। উদাহরণ দেখো, কর কমিয়ে মানুষকে বেশি খরচে উৎসাহ দেওয়া। গভর্নমেন্ট যদি ট্যাক্স কমিয়ে দেয় তাহলে মানুষ বেশি খরচা করতে পারবে, সরকারকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে না, তার হাতে টাকা থেকে যাচ্ছে, তাই সে অন্যান্য খাতে বেশি খরচ করতে পারবে। আর 2 নম্বর, এই ট্যাক্স আদায়ের মাধ্যমে সরকার কি করে? শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটে বেশি সরকারি খরচ করা। মেনলি ফিসকাল পলিসির এইটা মোটো। তো এর সঠিক অ্যান্সার কী হবে? গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্লুডেড ইন ফিসকাল পলিসি। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? বাজেট ইজ প্রেজেন্টেড বাই। বাজেটটা কে প্রেজেন্ট করে থাকে? সেটা হচ্ছে 1 নম্বর প্রাইম মিনিস্টার, বি আরবিআই গভর্নর, সি ফিনান্স মিনিস্টার, ডি হচ্ছে প্রেসিডেন্ট। তো কেন্দ্রীয় বাজেট হলো দেশের কেন্দ্রীয় সরকারের 1 বছরের আয় ও ব্যয়ের হিসেব। সবাই জানো বাজেট মানে একটা টেনিওরের মধ্যে সরকারের টোটাল আয় ব্যয়ের হিসেব। টেনিওরটা কবে থেকে শুরু হয়? 1 এপ্রিল থেকে 31 মার্চ, এই হচ্ছে টেনিওর। এই পুরো বছরের সেটা হচ্ছে আয় এবং কতটা ব্যয় হলো তার হিসেব। এটি প্রতি বছর অর্থমন্ত্রী সংসদে উপস্থাপন করেন। কোথায়? সংসদে। কে করেন? অর্থমন্ত্রী। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফিনান্স মিনিস্টার। তোমরা একটু বলো আমাদের দেশের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম, আরবিআইয়ের গভর্নরের নাম, ফিনান্স মিনিস্টারের নাম এবং প্রেসিডেন্টের নাম। সিলি কোশ্চেন হলেও কিন্তু আসে। 1 বছর এসেছিল না পশ্চিমবঙ্গের গভর্নরের নাম কি? তো এগুলো না আসার কি আছে? আজকের ক্লাসের শেষ কোশ্চেন সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এক্সাম্পল ইজ। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলোকে বলছি আমরা? এ জিএসটি, বি কাস্টমস ডিউটি,
সি হচ্ছে ইনকাম ট্যাক্স আর ডি হচ্ছে এক্সাইজ ডিউটি। তো ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর এর উদাহরণগুলো দেখে নাও, দিলে এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। এক হচ্ছে আয়কর, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, আর হচ্ছে ওয়েলথ ট্যাক্স, সম্পদ কর। এই তিনটে কিসের সঙ্গে যুক্ত? ডাইরেক্ট ট্যাক্সের সঙ্গে যুক্ত। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্স। ব্যাখ্যা দেখো, যে কর সরাসরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর সরকার আদায় করে তাকে প্রত্যক্ষ কর বলা হয়। প্রত্যক্ষ কর হচ্ছে ডাইরেক্ট সরকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে করটা আদায় করছে সেটাই হচ্ছে প্রত্যক্ষ কর। এই করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না। উদাহরণ, তুমি যদি চাকরি করে থাকো বা চাকরি করো, সেই আয়ের উপর যে আয়কর দাও সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। বোঝা গেল? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্স, এই তিনটে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্সের জায়গায় অন্য কিছু থাকতে পারতো, কর্পোরেট ট্যাক্স থাকতে পারতো, ওয়েলথ ট্যাক্স থাকতে পারতো, তোমার কিচ্ছু ম্যাটার করে না, তুমি আরামসে ঠিক অ্যান্সার করে আসবে। তো চলো আজকে ক্লাস এইটুকুই থাক। যদি ক্লাস তোমাদের ভালো লাগে, তোমাদের কাজের মনে হয়, দেন তোমরা একটু এই ক্লাসটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর পরে এরম ধরনের ক্লাস যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে আবার নেক্সট ক্লাস প্রিপেয়ার করব। ভালো থেকো সবাই।